দক্ষিণ কোরিয়ায় প্রায় ১২০০ কিমি দীর্ঘ একটি আন্ডারগ্রাউন্ড অয়েল পাইপলাইন সিস্টেম রয়েছে। কাঁচা তেল বিভিন্ন রিফাইনারিতে পরিশোধিত হয় এবং প্রতি সপ্তাহে এই পাইপলাইনের মাধ্যমে বড় বড় শহরে পাঠানো হয়। তবে কিছু লোক পাইপলাইনে গোপনে ছিদ্র করে তেল চুরি করে বিক্রি করে। এদেরকে মোল বলা হয়। অপরাধ জগতের স্ট্রও এই ব্যবসায় আগ্রহী হয়ে ওঠে, তাই সে কিংবদন্তি ড্রিলার ড্রিল বিটকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তার বদলে যে লোকটা আসে সে আসলে জিওবসে, যে ড্রিল বিট সে যে অভিনয় করে। সে ড্রিল বিটের ব্যবহার করা একই ড্রিল ব্যবহার করতে গিয়ে বড় এক গণ্ডগোল করে বসে। একটি লিক তৈরি হয় এবং অবশেষে পুরো গুদামঘরটি বিস্ফোরিত হয়ে যায়। যদিও তারা কোনোভাবে সময়মতো পালিয়ে প্রাণে বাঁচে, কিন্তু জিওবসের পা পুড়ে যায়। কয়েক ঘন্টা পর পুলিশ এসে ঘটনাস্থল তদন্ত করে। পুলিশ অফিসার মানসিক ঘটনাস্থলে থাকা ড্রিলটা দেখে নিশ্চিত হয় যে এটা সেই ড্রিল বিটের কাজ যাকে সে আগে ইন্টেল বিভাগে কাজ করার সময় গ্রেফতার করেছিল। কিন্তু সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়ে কিছু বলে না, কারণ তার নিজের বিশ্বাসযোগ্যতা এখন খুব কম। তাই সে তার পার্টনার সাঙ্গুকে অনুরোধ করে তার সঙ্গে গোপনে তদন্তে সহযোগিতা করতে। অন্যদিকে স্ট্র ডিএ হানের কাছে যায়। সেই ছিল সেই মোল যে আসল ড্রিলার না এনে জিওবসেকে পাঠিয়েছিল, কারণ ড্রিল বিট ছিল অনেক বেশি দামি। স্ট্র ডিএ হানকে পিটিয়ে দেয় এবং বলে তাকে আসল ড্রিলারকে আনতে। পরে ডিএ হান ড্রিল বিট ডলির সঙ্গে একটি মিটিং সেট করে। তারা যখন কাজের বিবরণ নিয়ে আলোচনা করছে, তখন মানসিক এবং সাংদু এসে সেই বিস্ফোরণের দায়ে তাদেরকে অভিযুক্ত করে এবং পা দেখাতে বলে। কিন্তু যাদের গায়ে কোনো দাগ না থাকায় তারা সন্দেহমুক্ত হয়। এরপরে মানসিক তার বসকে বোঝানোর চেষ্টা করে যে এই মোলেরা আবার হামলা চালাবে, কিন্তু কেউ তার কথা শোনে না। তাই সে সাঙ্গুকে নিয়ে আশপাশের সব পরিত্যক্ত ভবন খুঁজে দেখার সিদ্ধান্ত নেয়। ডলি আবার স্ট্রয়ের সঙ্গে দেখা করে সেই কাজ শেষ করার জন্য যা জিওবসে ব্যর্থ হয়েছিল। কাজ সফল হওয়ায় স্ট্র এতটাই খুশি হয় যে ডলিকে আরেকটি বড় কাজের কথা জানায়, যা আসছে এক গুরুত্বপূর্ণ ব্যাকারের থেকে। কিছুক্ষণ পর ডলির মিটিং হয় সেই ব্যাকারের সঙ্গে, যে আর কেউ নয়, জিওন উ, এক ধনী তেল শোধনাগার মালিক। সে চায় ডলি এমন দুটি বিপজ্জনক ছিদ্র করুক যেখান থেকে যতটা সম্ভব তেল তুলে একটি ফ্যাক্টরির ট্যাঙ্ক ভরে ফেলতে হবে, কারণ ওই বিল্ডিংটি 50 দিনের মধ্যে গুড়িয়ে দেওয়া হবে। কাজটা 1 মাসের মধ্যে শেষ করতে হবে। ডলি মনে করে এত দ্রুত কাজ করলে সমস্যা হবে, কিন্তু জিওনু 1 মিলিয়ন টাকা দেওয়ার প্রস্তাব দিলে সে রাজি হয়ে যায়। এই কাজটি একটি হোটেলের বেসমেন্টে হবে, যেখানে বলা হবে সব ঘর বুকড। ডলির অধীনে থাকবে বিশেষভাবে নির্বাচিত একটি দল: ভূগর্ভস্থ মানচিত্রবিদ মিস্টার না, খননকারক গুন সাব, ওয়েল্ডার জিওবসে এবং কাউন্টার, যে রিসেপশন ডেস্কে নজর রাখবে যাতে বাইরের কেউ কাছে না আসে। যদি কোনো পুলিশ আসে সে অ্যালার্ম বাজিয়ে দলকে সতর্ক করবে। তারা অগ্রিম অর্ধেক পেমেন্ট পায়, তবে একটি শর্ত থাকে: যদি কেউ কাজ শেষ হওয়ার আগে হোটেল ছেড়ে যায়, চুক্তি বাতিল হবে। তাদের ফোনগুলো স্ট্র নিয়ে নেয়, যে এখন জিওনুর পক্ষে কাজ করছে। দলটি কাজ শুরু করে, যদিও হোটেলের নিচে বয়ে যাওয়া নর্দমার দুর্গন্ধ নিয়ে সবাই অভিযোগ করে। তাদের মধ্যে টেনশন তৈরি হয়, কারণ ডলি নিজেকে সবার থেকে শ্রেষ্ঠ ভাবে, তবে সে অন্তত মিস্টার নার দেয়া তথ্য মেনে চলে যাতে খনন সঠিক স্থানে হয়। এদিকে জিওন উ শেয়ার বন্ধক রেখে যে ঋণ নিয়েছে তার চাপ সামলাতে কোম্পানির ফান্ড থেকে 50 মিলিয়ন নিয়ে কম দামে শেয়ার কেনে, কারণ সে নিশ্চিত খুব শীঘ্রই বিস্ফোরণ ঘটবে, তখন শেয়ার দামে বিক্রি করে লাভ করবে। অন্যদিকে টানেল খনন করতে করতে দলটি প্রথম সমস্যার মুখোমুখি হয়: একটি লাইম পাথরের স্তর, যার আর্দ্রতা ঝুঁকিপূর্ণ। মিস্টার না বলে পাশ দিয়ে ঘুরে যেতে, কিন্তু ডলি বলে সময় নেই, তাই সাপোর্ট ডাবল করে সরাসরি যাওয়া উচিত। তাদের মধ্যে তর্ক শুরু হলে গুনসাব সবার মধ্যে শান্তি ফেরাতে চায় এবং সাপোর্ট কাঠামো কিভাবে জিগজ্যাগ করে বানাতে হয় তা দেখাতে গিয়ে ভুল করে একটি তার কাটে, যা জিওবসের গায়ে লাগে। এতে জিওবসে মারামারি করতে চায়। ডলি তাকে মারে এবং তার প্যান্ট তুলে পায়ে দাগ দেখে নিশ্চিত হয় যে সেই প্রতারক যে ড্রিল বিট সেজে এসেছিল। নিজেকে বিজয়ী মনে করে ডলি সবাইকে কাজে ফিরতে বলে। মিস্টার না ওষুধ খাওয়ার জন্য একটু থামে। গুনসাব তাকে কিছু শেয়ার করতে বলে, কিন্তু মিস্টার না বলে ওষুধগুলো খুব দামি। কিছুক্ষণ পরে তারা টানেলের শেষ প্রান্তে এক পাথরের দেয়াল খুঁজে পায়। এটা ভাঙা অসম্ভব নয়, তবে ভাঙার সময় অনেক সন্দেহজনক শব্দ হবে। তাই ডলি জিওবসেকে বলে দেয় কারাওকে রুমে গিয়ে জোরে গান গেয়ে এসব আওয়াজ ঢেকে ফেলতে। অন্যদিকে মানসিক আর সাঙ্গু আশেপাশের যত পরিত্যক্ত ভবন পায় সব খুঁজে দেখছে। মানসিক খুঁজে পায় সেই জায়গা যেখানে ডলি আগে স্ট্রয়ের জন্য খনন করেছিল, আর সাঙ্গু হোটেলটা চেক করতে যায়, যেটা তো আসলে খালি থাকার কথা ছিল। কিন্তু কাউন্টারকে দেখে সে অবাক হয়ে যায়। কাউন্টার বলে হোটেলটা আবার নতুন করে খুলেছে, আর সেই মুহূর্তেই সে অ্যালার্ম চাপ দেয়। কিন্তু আগে সেই তার কাটার কারণে এবারও টিম কোনো সতর্কবার্তা পায় না।
সে পুলিশ অফিসারকে ঠেকাতে পারে না, কারণ সন্দেহ সৃষ্টি হবে। তাই সে অপেক্ষা করে যতক্ষণ না সাঙ্গু করিডোর ধরে ভেতরে যায়, যাতে সে ওয়াকিটকির মাধ্যমে দলকে জানাতে পারে। এদিকে নিচে দলটা তাড়াতাড়ি সব লুকানোর চেষ্টা করে, আর জিওপসে নিজের গান গেয়ে সাঙ্গুকে এতটাই বিভ্রান্ত করে যে যখন সে বেসমেন্টে পৌঁছে তখন টিম পুরো ছিদ্র ঢেকে ফেলেছে এবং দেখাচ্ছে যেন তারা সিওয়ারের কাজ করছে। সাঙ্গুর মনে হয় ডলিকে আগে কোথাও দেখেছে, তাই সে ভান করে যেন মিস্টার না যখন মদ খেয়ে গোলমাল করত তখন থানায় গিয়ে তাকে তুলে নিয়ে যেত। কিছুই খুঁজে না পেয়ে সাঙ্গু চলে যায়, আর কাউন্টার নিচে গিয়ে অ্যালার্মের তার ঠিক করতে নামে, কিন্তু কাজ করতে গিয়ে হঠাৎ একটা বিস্ফোরণ ঘটে আর কাউন্টারও গুনসাপ টানেলের ভেতরে আটকা পড়ে যায়। জিওপসে ভাবে তারা মারা গেছে, তাই সে আগাম টাকা নিয়ে পালাতে চায়, আর ডলিও কাজ ছাড়তে চায়, কারণ তারা এখন গ্যাস পাইপ এক্সপোজ করে ফেলেছে। তবে মিস্টার না হাল ছাড়ে না এবং খনন শুরু করে যদি তাদের সহকর্মীরা এখনও বেঁচে থাকে। আর এই সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হয়, কারণ কাউন্টার আর গুনসাপ সত্যি বেঁচে থাকে এবং তারাও খনন করছিল। শেষ পর্যন্ত তিনজনে মিলে একটা ছিদ্র তৈরি করে বাইরে বেরিয়ে আসে। এইদিকে মানসিক তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে আনে তাদের পাওয়া তথ্য দেখাতে। তার বস এবার সন্তুষ্ট হয় এবং অবশেষে এলাকায় স্ক্যান চালানোর জন্য দল পাঠানোর অনুমতি দেয়, যেন মোলদের খুঁজে বের করা যায়। এরপর কিছুক্ষণ পরে ডলি অ্যালার্মের শব্দ শুনে দেখতে পায় জিওপসে টাকা নিয়ে পালাচ্ছে। ডলি তাকে ধরে ফেলে এবং মারতে থাকে, কারণ তার জন্য সবাই বিপদের মুখে পড়তে যাচ্ছিল। গুনসাবও মারধরে যোগ দেয়, কিন্তু মিস্টার না তাদের থামায়। জিওপসে ব্যাখ্যা করে তার একটি অসুস্থ সন্তান আছে যার চিকিৎসার জন্য টাকা দরকার, তাই মিস্টার না ডলিকে বলে একবার ছাড় দিয়েই দিতে পারে। তখনই ডলি কিছু একটা উপলব্ধি করে আর কাউন্টারের কাছে যায়। সে নিশ্চিত হয় যে অ্যালার্ম কাউন্টারই বাজিয়েছিল, কারণ প্রতিটি সদস্যের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ক্যামেরা আছে। এটা তার কাজের অংশ, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে তা বসকে জানানো যায়। ঠিক তখনই গিওনো হাজির হয় স্ট্র এবং তার দলবল নিয়ে। সে পুরো দলকে আবার চুক্তির কথা মনে করিয়ে দেয়। যেহেতু শেষ পর্যন্ত কেউ পালায়নি, তাই সে তাদের আরেকটা সুযোগ দেয়, কিন্তু এবার তাদের মাত্র 10 দিনের মধ্যে কাজ শেষ করতে হবে, নইলে জীবন যাবে। এরপর গুন্ডারা জিওপসেকে পালানোর চেষ্টার জন্য নির্যাতন করে, আর গিওনুকাকে ছাড়ে এক শর্তে। জিওপসেকে একটা গোপন ফোন দেওয়া হয়, যাতে সে কাজ চলাকালীন যা যা হচ্ছে সবকিছু গিওনুকে জানাবে। যদি সে ভালোভাবে তথ্য দেয় তাহলে অতিরিক্ত 1 লক্ষ টাকা পাবে। দল আবার কাজে ফিরে যায়। মিস্টার না আগের মতোই ওষুধ খায়। অন্যরা যখন আবার ওষুধ চাইতে যায় তখন সে জানায় এটা আসলে ক্যান্সারের ওষুধ। এদিকে পুলিশ মেটাল ডিটেক্টর দিয়ে তাদের খুঁজে বেড়াচ্ছে, আর এক পর্যায়ে তারা সাড়া পেয়ে যায় এবং এক্সকাভেটর দিয়ে খনন শুরু করে। কাউন্টার এসব ঘটনা সিকিউরিটি ক্যামেরায় দেখে অ্যালার্ম বাজায়। সঙ্গে সঙ্গে দলটি টানেল থেকে সমস্ত জিনিস সরিয়ে ফেলার কাজ শুরু করে। ডলির মনে পড়ে কিছু ধাতব জিনিস নিচে পড়ে আছে, তাই সে ফিরে যায় সেগুলো তুলতে, কিন্তু পুলিশের খননের কারণে গ্যাস লিক হয় আর সে সেই গ্যাসে আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে, তার পাঁজর ভেঙে যায়। মিস্টার না তাকে ফেলে রাখতে রাজি না হয়ে মুখে মাস্ক পরে নিচে নামে ডলিকে বাঁচাতে। এদিকে কাউন্টার পুলিশদের দিকে নজর রাখে। তারা এখন সরে যাচ্ছে, কারণ তারা বুঝতে পেরেছে তারা গ্যাস লাইনের সঙ্গে ঝুঁকিপূর্ণভাবে জড়িয়ে পড়েছে। পরে মিস্টার না ডোলেকে একটা ব্যথানাশক বড়ি দেয় আর তার কাছে একটা অনুরোধ করে। আজ তার স্ত্রীর অপারেশন, সে হাসপাতালে যেতে চায় আর অপারেশনের খরচও পরিশোধ করতে হবে। কাউন্টার এবং ডলি কেউই প্রথমে রাজি হয় না, কারণ তারা চুক্তি ভাঙতে চায় না। তবে সন্ধ্যের দিকে ডলি মত বদলায়। সে তার ঘড়ি খুলে বেসমেন্টের মেঝে ভাঙতে শুরু করে, যেন সুয়ারের মাধ্যমে মিস্টার নাকে হাসপাতালে যেতে সাহায্য করতে পারে। জিওপসি তাদের দেখে ফেললে তাদের বিরুদ্ধে ডাবল স্ট্যান্ডার্ডের অভিযোগ তোলে। তখন ডলি ব্যাখ্যা করে একজন মরতে বসা মানুষের শেষ ইচ্ছার সঙ্গে নিজের কথা তুলনা করা চলে না। এই ব্যাখ্যা মেনে নিয়ে জিওপসে তাদের সঙ্গে যাবার সিদ্ধান্ত নেয়, কারণ সে নিজের পোড়াপা চিকিৎসা করাতে যায়। কাউন্টার সিকিউরিটি ক্যামেরায় তাদের পালানো দেখে, কিন্তু গিওনুকে না জানিয়ে সে পুরনো ভিডিও ফুটেজ লুপে চালাতে থাকে। এই ট্রিক কাজেও লাগে। গিওনু যখন তার ট্যাবলেট দিয়ে ফুটেজ দেখে কিছু সন্দেহ করে না, কিন্তু জিওপসে গিওনুকে টেক্সট করে সব জানিয়ে দেয়, ফলে সবকিছু গন্ডগোল হয়ে যায়। তবে গিওনু তখনই হোটেলের দিকে রওনা দিতে পারছিল না, কারণ এক লোন শার্ক এসে মনে করিয়ে দেয় তাকে টাকা দিতে হবে, নইলে তার জীবন বিপদে পড়বে। উত্তরে গিওনু ওই লোকের মাথা বারবার জানালায় ঠুকে মারধর করে। এদিকে ডলি মিস্টার না আর জিওপসে সুয়ারে ঢুকে পড়ে। সেখানে মিস্টার না অবাক হয়ে দেখে পুরনো মার্কিন সেনাবাহিনীর তৈরি সুয়ার লাইন, যেটা পরিত্যক্ত পাইপে ভরা। শেষ পর্যন্ত তারা একটা ম্যানহোল খুঁজে বেরিয়ে পড়ে, কিন্তু হাসপাতালে পৌঁছতেই তারা জানতে পারে দেরি হয়ে গেছে, মিস্টার নার স্ত্রী মারা গেছেন। অন্যদিকে একজন স্থানীয় নারী পুলিশে ফোন করে অভিযোগ জানায় কারণ নির্মাণ সামগ্রী তার বাগানে ফেলা হচ্ছে। সাঙ্গু খেয়াল করে এসব জিনিস হোটেলের মেঝের অংশ। মানসিক বিশ্বাসই করতে পারে না তার পার্টনার সুয়েরের গল্পে বিশ্বাস করেছিল এবং তারা তদন্তে নামে। হাসপাতালে জিওপসি তার পা দেখাতে থেকে যায় আর ডলি আর মিস্টার না হোটেলে ফিরে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত গিওনু, স্ট্র এবং তাদের গুন্ডারা সেখানে আগের থেকেই অপেক্ষা করছিল এবং তারা ইতিমধ্যে কাউন্টার ও গুনসাবকে ধরে পেরেছে। মিস্টার না ক্ষমা চায় এবং স্ত্রীর মৃত্যুর কথা জানায়, কিন্তু গিওনু কিছুই শুনতে চায় না এবং তাকে লাথি মারে। ডলি জানিয়ে দেয় সে আর কাজ করবে না, কিন্তু সে চলে যেতে চাইলে গিওনু তার মাকে আঘাত করার হুমকি দেয়। টিমের আর কোনো উপায় না থাকায় তারা আবার খনন কাজে ফিরে যায়। এবার স্ট্রয়ের তত্ত্বাবধানে এবং কাউন্টারকেও শাস্তিস্বরূপ তাদের সঙ্গে কাজ করতে পাঠানো হয়। স্ট্র দলটিকে বিরামহীনভাবে কঠোর পরিশ্রমে বাধ্য করে। কিছুক্ষণের মধ্যেই মিস্টার না অসুস্থ হয়ে পড়ে আর খনন করতে পারে না। ডলি তাকে বাঁচাতে গেলে স্ট্র রেগে যায় এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়।
দলটি জিতে যায় এবং মিস্টার নাকে হাসপাতালে নিতে বের হতে চায়, কিন্তু তখনই স্ট্রর লোকেরা এসে তাদের আটকাতে চায়। ডলি দ্রুত চিন্তা করে একটি গ্যাস ট্যাঙ্ক ও ওয়েলিং মেশিন ব্যবহার করে আগুন তৈরি করে, যাতে গুন্ডারা পেছনে সরে যায়। কিন্তু তারপর গিয়নও আসে আর তার কাছে বন্দুক থাকে। মিস্টার না বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে ঝাঁপিয়ে পড়লে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়। এরপর গিয়নও গুনসাবের কাঁধে গুলি করে সতর্কতা হিসেবে এবং ডলিও তার ওপর আক্রমণ করলে তাকেও গুলি করে। ঠিক তখনই মানসিক ও সাঙ্গু হোটেলে এসে পৌঁছায় এবং অ্যালার্ম চালু করে। গিয়নও ও তার লোকেরা ধরা পড়ার আগেই পালিয়ে যায়। তারা চলে যাওয়ার পর ডলি চোখ খোলে এবং দেখা যায় গুলি তার শরীরে লাগেনি, বরং তার পকেটে থাকা ঘড়িতে আঘাত লেগেছে। কাউন্টার ও ডলি মিলে গুনসাবকে সাহায্য করে তাকে তুলে নিয়ে সুয়ারের মাধ্যমে একসাথে পালিয়ে যায়। এদিকে মানসিক ব্যাকআপের অপেক্ষায় থেকে ড্রিলটি খুঁজে পায় এবং এখন সে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিশ্চিত যে ড্রিল বিট এই ঘটনার সঙ্গে জড়িত। তিনজন মিলে ডেহানের জায়গায় পৌঁছায়, যে ইতিমধ্যে ডলির মাকে একটি নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছে। কাউন্টার ব্যাখ্যা করে যে গিয়নও এইসব করছে একটি লোন শার্ককে টাকা দিতে। ঠিক তখন সে পুরো দলকে ফোন করে আবার হুমকি দেয়, যদি কাজ শেষ না হয় খারাপ কিছু হবে। পরে সে জিওপসেকে হাসপাতালে ফোন করে পুলিশের সম্পর্কে সাবধান করে এবং তথ্য দিয়ে যেতে বলে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, পুলিশ ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গেছে। ডলি সেখানে পৌঁছে জিওপসেকে কথা ফাঁস করতে বাধা দেয় এবং তাকে বোঝায় গিয়নোর বিরুদ্ধে প্রতিশোধ নিতে দলটির সঙ্গে যোগ দিতে। এখন ডেহান ও তার মেটাল ডিটেক্টরের সাহায্যে ডলি একটি পরিকল্পনা করে। মিস্টার না যেসব পুরনো ইউটিলিটি পাইপের কথা বলেছিল সেগুলো ব্যবহার করে তেল অন্যদিকে সরিয়ে দেবে। প্রথমে কাউন্টার ও ডল গিয়নোর সঙ্গে দেখা করে 5 মিলিয়নের বিনিময়ে তেল দিতে চায় এবং গিয়নো রাজি হলে কাজ শুরু হয়। তারা মাটিতে একটি গর্ত করে, যেটি ডেহান একটি কন্টেনার দিয়ে ঢেকে দেয় এবং কাউন্টার সুয়ারের করিডোরে ক্যামেরা লাগায়। এদিকে জিওপসে একটু বিশ্রামের অজুহাতে স্ট্রর সঙ্গে দেখা করে তাকে সবকিছু জানিয়ে দেয়। ডলি তার ওপর সন্দেহ করে তাকে অনুসরণ করে এবং দেখে সে দলকে বিশ্বাসঘাতকতা করছে। তবে সে আরও বড় কিছু জানতে পারে। মানসিক ও সাঙ্গ এলাকায় আছে কারণ তারা ফোন সিগন্যাল ট্র্যাক করে এসেছে। পুলিশকে বিভ্রান্ত করতে ডলি জঙ্গলে দৌড় দেয় যাতে তারা তাকে অনুসরণ করে। এতে সে একটি পাথরের আঘাতে আহত হয়। এই সুযোগে জিওপসে পাইপলাইনে গিয়ে গোপনে ক্যামেরা লাগিয়ে দেয় যাতে গিয়নও তাদের উপর নজর রাখতে পারে। পুলিশদের ছড়ে ডলি আবার দলে ফিরে আসে এবং তেল সরানোর কাজ শুরু করে। কাউন্টার দেখতে পায় পুলিশ সুয়ারে ঢুকে পড়েছে, কিন্তু ততক্ষণে কাজ বন্ধ করলে তেল কোম্পানি পাইপে চাপের হেরফের দেখে ফেলবে। তাই তারা প্ল্যান বিতে যায়। গুনসাব ও ডেহান একটি এলোমেলো দেয়াল ড্রিল করে যাতে পুলিশ সেখানে গিয়ে তাদের তাড়া করে বেরিয়ে যায়। ড্রিলিং ভালোই চলে, কিন্তু ডলের ব্যথা সহ্য হয় না, তাই সে জিওপসেকে গাইড করে কাজের শেষ ধাপটা করতে। এরপর ডল একটি ভাল্ভ খুলে কারখানার ট্যাঙ্কে তেল পাঠায়, যেখানে গিয়ন ও সব ক্রেতা অপেক্ষা করছে। গিয়ন ও একটি ট্যাপ খুলে তেল দেখে নিশ্চিত হয়। তখন ডল ভাল্ভ বন্ধ করে ফোনে জানায় পুরো তেলের অ্যাক্সেস সে টাকা পাওয়ার পরই দেবে। পুলিশের ধাওয়া এক পর্যায়ে সাঙ্গুর পা ভেঙে দেয় এবং তাকে হাসপাতালে পাঠাতে হয়, কিন্তু মানসিক হাল ছাড়ে না, কারণ কেউ তাকে নতুন ড্রিলিং সাইটের ছবি পাঠিয়ে দেয়। এই সময়ে ডল গিয়ন উর সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছে আর জিওপসে আবার বিশ্বাসঘাতকতা করে ভাল্ভ খুলে দেয়। ঠিক সময়ে ডল এসে তাকে ধরে মারধর করে এবং গোপন ক্যামেরা খুলে ফেলে। কাউন্টার, গুনসাব ও ডেহানও ফিরে আসে এবং তারা সবাই মিলে জিওপসেকে দেখায় মিস্টার না তার ছেলের জন্য টাকা রেখে গেছেন। এতে জিওপসে লজ্জিত হয়। তারা জিওপসেকে বেঁধে রাখে আর ডল গিয়নুর সঙ্গে দেখা করে তাকে ভাল্ভ ব্যবহার শেখায়, কিন্তু গিয়ন ও টাকা না দিয়ে লোক ডাকায় যাতে তাদের মারধর করে তেল ফ্রিতে নিয়ে যেতে পারে। জিওপসে দড়ি থেকে পালিয়ে এসে ডলকে সাহায্য করে গুন্ডাদের মারতে, তারপর সে আবার পালিয়ে যায়। উপরতলায় অন্য গুন্ডারা কন্টেনারে ঢুকতেই ডেহান ফকলিফট দিয়ে কন্টেনার উল্টে দেয় যাতে দলটি পালিয়ে যেতে পারে এবং টাকা খুঁজে পায়। ডল আরও একটু সময় নিচে থাকে এবং অচেতন এক গুন্ডার কাছ থেকে রাইফেল নিয়ে গিয়ন উকে হুমকি দেয়। ঠিক তখনই মানসিক এসে পড়ে, তাই ডল রাইফেল ছুড়ে দিয়ে তাকে বিভ্রান্ত করে বলে গিয়ন ওকে গ্রেপ্তার করো, আর নিজে পালিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সে দলে যোগ দেওয়ার আগেই স্ট্র ও তার দল সবাইকে ধরে ফেলে। ডলকেও মেরে সবাইকে পাইপ রুমে নিয়ে যায়, যেখানে দেখা যায় মানসিকও ধরা পড়েছে। গিয়ন ও ভাল্ভ খুলে দা ট্যাঙ্কগুলোতে তেল ভরে, এরপর একটি বোমা বসায় এবং তার পরিকল্পনা ব্যাখ্যা করে। ওই বোমা দিয়ে ওয়াটার ট্যাঙ্কের পেছনে থাকা দেশের প্রধান তেল রিজার্ভ উড়িয়ে দেবে। এতে দেশের প্রধান পাইপলাইন অকেজো হয়ে যাবে এবং কেবল গিয়নুর কোম্পানি তেল বিক্রি করতে পারবে। এই বিশাল বিস্ফোরণে শত শত লোক মারা পড়বে, কিন্তু গিয়নুর তাতে কিছু যায় আসে না। সে শুধু চায় টাকা, আর পুরো ব্যাপারটা মল হিস্ট, চোরাই অপারেশন ভেবে চাপা পড়ে যাবে। পরিস্থিতি এতটাই নাজুক হয়ে পড়ে যে দলের সবাইকে ওয়েল্ডিং মেশিন উল্টাতে বলে এবং কাউন্টারে লাইটারের সাহায্যে তার আগুন লাগায়। এতে ডলের পিঠ পুড়ে যায়, কিন্তু দলি পুড়ে সে মুক্ত হয়ে যায়। এরপর সে বোমাটি নিয়ে ফেলে দেয় একটি খালি ইউটিলিটি করিডরে এবং নিজে সোয়ার পানিতে লাফ দেয় যাতে বিস্ফোরণ তার গায়ে না লাগে। গিয়ন ও ওয়াটার ট্যাঙ্কের বোমাগুলোও বিস্ফোরণ ঘটায়, একদিকে তার পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে, আরেকদিকে স্ট্র ও তার লোকদের মেরে ফেলার জন্য, যাতে পরে তারা গিয়নোর বিরুদ্ধে সাক্ষ্য দেয় না। কিন্তু বিস্ফোরণ যতটা বড় আশা করেছিল তা হয় না। ট্যাঙ্ক থেকে শুধু পানি বের হয়, কারণ যুদ্ধে লেগে থাকা সবার অজান্তে জিওপসে ভাল্ভ পরিবর্তন করে ট্যাঙ্কে তেলের বদলে বর্জ্য পানি পাঠিয়ে দেয়।
দলটিও মানসিক সুয়ার থেকে বেরিয়ে আসে আর মানসিক সঙ্গে সঙ্গে ব্যাকআপ ডাকে। তারা দেখে গিয়নো তার গুন্ডারা প্রতিশোধ নিতে এসেছে। আবার লড়াই শুরু হয়। তারা তেল পাম্প, ফকলিফট যা পায় তাই দিয়ে আত্মরক্ষা করে। ডল গিয়নোকে মারধর করে এবং তাকে মারতে চায়, কিন্তু মানসিক তাকে থামিয়ে দেয় যাতে সে চোর থেকে খুনি হয়ে না যায়। এরপর ব্যাকআপ এসে পৌঁছায় এবং সবাইকে গ্রেফতার করা হয়। 3 বছর পরে দলটি প্রবেশন শেষে মুক্ত হয় এবং নিজেরা একটি দোকান চালাচ্ছে। কিন্তু মানসিক একদিন তাদের দেখতে এসে দেখে তারা বেসমেন্টে দেওয়াল ড্রিল করছে। তারা বলে সুয়ারে কাজ করছে, কিন্তু মানসিক বিশ্বাস করে না এবং পুরনো দিনের মতোই আবার তর্ক শুরু হয়।